আজকে একটা ভিডিওর মাধ্যমে আমরা ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে সবকিছু জানব। তো ভেক্টর ক্যালকুলাস পারতে হলে তোমাকে 4-5টা বিষয় সম্পর্কে জানতে হয়। যেমন 1 নম্বরে তোমাকে জানতে হবে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর এরপরে তোমাকে জানতে হবে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স। কার্ল গ্রেডিয়েন্ট একটা হচ্ছে ডাইভারজেন্স। এই চারটা তোমাকে মাস জানতে হবে। আর এর পাশাপাশি তোমার কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স করার জন্য জানতে হবে ম্যাট্রিক্সের নির্ণায়ক, পাশাপাশি জানতে হবে সাধারণ অন্তরীকরণ। আমি তোমাকে এখানে যা যা লাগবে সবকিছু একটা ক্লাসে শিখিয়ে দেবো, নির্ণায়কও শিখিয়ে দেবো, সাধারণ অন্তরীকরণও শিখিয়ে দেবো। আচ্ছা, একে একে আমরা জানা শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর এই ভেক্টর অপারেটরকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, এই। আর এই ভেক্টর অপারেটরের আরেকটা নাম আছে, এর আরেকটা নাম আছে নেবলা। তাহলে এটা হচ্ছে ভেক্টর অপারেটর, আর এর আরেকটা নাম হচ্ছে নেবলা। এই ভেক্টর অপারেটরের নির্দিষ্ট একটা মান আছে, এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ভেক্টর অপারেটরের মান হচ্ছে, এটা হচ্ছে ডেল ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ক্যাপ। এই মানটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এটা হচ্ছে নেবলার মান। আচ্ছা, এই গেল নেবলা। নেবলা একটা ভেক্টর অপারেটর। এরপরে আসো গ্রাডিয়েন্ট। এবার আসো গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট কি? গ্রাডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার রাশির উপর ক্রিয়া করে তাকে ভেক্টরে পরিণত করে। তাহলে গ্রাডিয়েন্ট কি? একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে পরিণত করে, তাকে বলে গ্রাডিয়েন্ট। যেমন ধরো, আমরা চিন্তা করলাম, এইখানে দেখো a ইজ ইকুয়াল টু 5x প্লাস 6y প্লাস 10z। আর একটা ফাংশন চিন্তা করলাম b ইজ ইকুয়াল টু 5x i ক্যাপ প্লাস 6y j ক্যাপ প্লাস 10z কে ক্যাপ। দেখো, এই যে এ ফাংশনটা, এর কোনো দিক নেই, তার মানে এটা একটা স্কেলার ফাংশন। আর এই যে বি ফাংশনটা, এর এক্স অক্ষের দিকে আই ক্যাপ নির্দেশ করতেছে, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ নির্দেশ করছে, এবং জেড অক্ষের দিকে কে ক্যাপ নির্দেশ করতেছে। তার মানে নির্দিষ্ট দিক আছে, তার মানে এটা ভেক্টর ফাংশন, এটা একটা ভেক্টর ফাংশন। এই গ্রাডিয়েন্ট কি করে? এই নেবলার সাথে সাধারণ গুণনের মাধ্যমে, যেমন এর সাথে সাধারণ গুণের মাধ্যমে একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে পরিণত করে। তার মানে একটা সাধারণ গুণের মাধ্যমে কি করছে, এই নেবলার সাথে সাধারণ গুণ এ একটা স্কেলার ফাংশন, এটাকে ভেক্টরে পরিণত করবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। আমি আস্তে আস্তে তোমাদের ম্যাথও শিখিয়ে দেবো। গ্রাডিয়েন্ট, তারপর হচ্ছে ডাইভারজেন্স, আর হচ্ছে কার্ল। দেখো, ডাইভারজেন্স, এটা মনে রাখবা, ডাইভারজেন্সের ড আছে, মানে এটা ডট গুণন। এই নেবলা বা ভেক্টর অপারেটর সাথে যদি আমরা একটা ভেক্টর ক্ষেত্রে, ভেক্টর বি হচ্ছে ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রে ডট গুণন করাই, তাহলে একটা স্কেলার ফাংশনে পরিণত হবে। অর্থাৎ ডাইভারজেন্সের কাজ হচ্ছে একটা ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে পরিণত করা। তাহলে ডাইভারজেন্স কি করে? ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে পরিণত করে, আর গ্রাডিয়েন্ট স্কেলারকে ভেক্টরে পরিণত করে। কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ গুণন, আর এটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। আমি তোমাদের ডট গুণন শিখিয়ে দেবো। আচ্ছা, কার্ল। কার্লে হচ্ছে ক, মনে রাখবা, ক্রস গুণন। একটা এই নেবলার সাথে একটা ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন হচ্ছে কার্ল। এখন এইটা যেমন ভেক্টরকে স্কেলার করে, এটা স্কেলারকে ভেক্টর করে, কার্ল এসব কিছু করে না। কার্ল একটা রাশির বা একটা বস্তুর বা একটা নির্দিষ্ট মানের ঘূর্ণন নির্দেশ করে।
অর্থাৎ কার্ল কি করে, একটা ভেক্টরের ক্ষেত্রে ঘূর্ণন নাকি অঘূর্ণনশীল, সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল, এইসব বিষয় কার্ল নির্দেশ করে। কার্লে ক দ্বারা ক্রস গুণন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি কি তোমাদের দেখিয়ে দিই, গ্রেডিয়েন্ট, তার মানে গ্রেডিয়েন্ট সাধারণ গুণন, এটার ফলাফল আসে স্কেলার। ডাইভারজেন্ট ডট গুণন, এর ফলাফল আসে এর ফলাফল আসে ভেক্টর। ডাইভারজেন্স এর ফলাফল আসে স্কেলার। আর কার্ল ঘূর্ণন নির্দেশ করে। আচ্ছা দেখো, এবার আমি তোমাদের এই সংজ্ঞাগুলো বুঝিয়ে দিই। সংখ্যাগুলো তোমাদের পরীক্ষায় কম মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসার জন্য। দেখো, ভেক্টর অপারেটর হলো এমন এক ধরনের গাণিতিক চিহ্ন বা সংকেত যা কোনো স্কেলার বা ভেক্টর রাশির উপর কাজ করে, স্কেলার রাশিকে ভেক্টর বা ভেক্টর রাশিকে স্কেলারে পরিণত করে, তাকে ভেক্টর অপারেটর বলে। গ্রেডিয়েন্ট, যার মাধ্যমে একটি স্কেলার ফাংশন থেকে ভেক্টর ক্ষেত্র তৈরি করা যায় তাকে গ্রেডিয়েন্ট বলে। দেখো এমসিকিউ ট্রিক্স দেওয়া আছে, এটা থেকে এমসিকিউ আসে। স্কেলার ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশকারী ভেক্টর ক্ষেত্র, তার মানে একটা স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশকারী ভেক্টর ক্ষেত্র হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশকারী ভেক্টর ক্ষেত্র। আচ্ছা, আবার আসো ডাইভারজেন্স, যার মাধ্যমে একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে পরিণত করা যায় তাকে ডাইভারজেন্স বলে। তাহলে এই ডাইভারজেন্স ভেক্টর ক্ষেত্রের বিস্তার বা সংকোচনের পরিমাণ নির্দেশকারী স্কেলার ফাংশন। তাহলে ডাইভারজেন্স একটা স্কেলার ফাংশন, গ্রেডিয়েন্ট একটা ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে? তাহলে ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হলো ভেক্টর ক্ষেত্রের বিস্তার বা সংকোচনের পরিমাণ নির্দেশকারী স্কেলার ফাংশন। এটা তোমাদের এমসিকিউতে এসে পড়বে। এবার আসো কার্ল, একটি ভেক্টর ক্ষেত্র ঘূর্ণন বা ঘূর্ণায়মান প্রবণতা নির্দেশকারী ভেক্টরকে কার্ল বলে। এমসিকিউর জন্য আসবে ভেক্টর ক্ষেত্রের একটি বিন্দুতে ঘূর্ণনের পরিমাণ ও দিক নির্দেশকারী ভেক্টর হচ্ছে কার্ল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার তোমাদেরকে দেখাবো সাধারণ অন্তরীকরণ। সাধারণ অন্তরীকরণ ক্যালকুলাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সাধারণ অন্তরীকরণের জন্য তোমার কি করতে হয়, যেমন এখানে একটা মান দেওয়া আছে ডি ডিভাইডেড বাই ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব, এরকম একটা সাধারণ মান দেওয়া আছে। এখন তোমার এইটাকে যখন তুমি অন্তরীকরণ করবা, দেখো এখানে নিচে এক্স আছে ডিএক্স, তার মানে এক্স এর সাপেক্ষে এই টোটাল মানটার অন্তরীকরণ করতে হবে। এখন তোমার মনে রাখতে হবে যে এই টোটাল মানটার সহগ কত, এখানে কিছু নাই, তার মানে এখানে সহগ 1 আছে। এখন যেহেতু এখানে এক্স বলছে, তার মানে এইখানে এই যে এক্স আছে, এই যে এক্স এর পাওয়ার আছে 2, এই 2 সহগের সাথে গুণ হবে, তার মানে 2 অক্ষে 2। এরপরে যে এক্স আছে, এক্স এর সাপেক্ষে করতে গেছে এক্স এর পাওয়ার 1 কমে যাবে, যেমন এখানে 2 আছে, এখানে হলো এক্স, বাকিটা নেমে যাবে ওয়াই স্কোয়ার জেড কিউব। আমি একটা উদাহরণ দেখাই, খুবই সহজ মনে হবে। তারপর ডি ডিভাইড বাই ডি ওয়াই এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 7। দেখো এখানে ওয়াই সাপেক্ষে করতে বলছে, সামনে সহগ আছে 1, ওয়াই পাওয়ার আছে 5, এই সামনে একের সাথে 5 গুণে 5 অক্ষে 5 এক্স কিউব, যেহেতু ওয়াই সাপেক্ষে ওয়াই পাওয়ার 1 কমে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 7, শেষ। আচ্ছা, আরেকটা দেখাই, ডি ডিভাইড বাই ডি জেড 5 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব। আচ্ছা দেখো, এখন জেডের সাপেক্ষে করতে পারছে, জেডের পাওয়ার আছে কিউব, সহগ আছে 5, 3 5 15 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু জেডের সাপেক্ষে করতেছে 1 কমে যাবে, তার মানে এই জেড কিউব ছিল জেড স্কোয়ার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, চোখের পলকে হয়ে যাবে। দেখো ডি ডিভাইড বাই ডি এক্স 6 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 7, কী হবে? এক্স কিউব আছে 3 6 18, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 7। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সামনে আরও ম্যাথ দেখবো, কিছু ম্যাথের মাধ্যমে, যেহেতু আমি তোমাদের সৃজনশীলও কভার করে দেবো। এখানে মনে রাখবো আমি সৃজনশীলও কভার করে দেবো। আচ্ছা, এবার আসি একটু ছোট করে নির্ণায়ক শিখে নিই। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো বা নির্ণায়ক পারো, এই সাধারণ অন্তরীকরণ পারো, কিন্তু তবুও আমি বেসিক থেকে শিখিয়ে দিচ্ছি, কারণ আমার প্রতিটা টপিক থাকবে এরকম আমার ক্লাসে,
ওই টপিক রিলেটেড যত সহজ জিনিস হোক আর যত হার্ড জিনিস হোক, যা প্রয়োজন আমি সব শিখিয়ে দেবো। যেমন এখন যদি তুমি সাধারণ নির্ণায়কের কথা চিন্তা করো, দেখো তোমার একটা নির্ণায়ক দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 এরকমই নির্ণায়ক দেওয়া থাকবে, হয়তো একটু এক্স ওয়াই দেওয়া থাকবে। আমি ওইরকম ম্যাথও দেখাবো, সামনে ম্যাথ তোমাদের জন্য বাছাই করে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখো, এইসব ম্যাথ আমি তোমাদের কমপ্লিট করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে আসে। এখন আগে বেসিকটুকু দেখে নাও। আচ্ছা, যেমন দেখো, যখন আমরা নির্ণায়ক চিন্তা করব, প্রথম এটা হচ্ছে এক, এই বরাবর হচ্ছে কলাম, এই বরাবর হচ্ছে সারি। তাহলে দেখো আমরা কীভাবে নির্ণায়কটা কমপ্লিট করবো। এখানে হচ্ছে এক, এই আমরা এক দিলাম, এই এক বরাবর এই লাইন এবং এই কলাম বাদ। হিসাব করব আমরা এই চারটা নিয়ে। এই চারটা নিয়ে যখন আমরা হিসাব করব, দেখো এই বরাবর গুণ করে হবে ধনাত্মক, কিন্তু এই বরাবর ঋণাত্মক। যেমন আমরা এই এক লিখছি, এক লিখে এই কলাম এই সারি বাদ, এই চারটা নিয়ে আমরা হিসাব করব। তাহলে কি হবে, 5 নং 45 মাইনাস 6 48। এই এখন দেখো, সবসময় মনে রাখবা এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস। তার মানে একটা প্লাসের পর অলওয়েজ একটা মাইনাস হবে। এখানে একটা প্লাস আছে, তার মানে এটা হবে মাইনাস। এখানে মাইনাস হলে এখানে প্লাস, এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। যাই হোক, এটা চিন্তা করবা শুধু যেই মানটা ধরবা সেটার ভিত্তিতে। যেমন ধরো আমি তোমাকে বুঝাই, এক ছিল, আমরা এখানে এক, সবসময় প্রথমটা প্লাসই হবে। তাহলে এক ছিল, আমরা এক দিছি, এই কলাম এই সারি বাদ, 5 নং 45 6 48। এরপর দেখো আমরা এখানে 2 বসাবো, কারণ এখন আমরা 2 বরাবর করবো, এই এক লাইন বরাবর করতে হয়। তাহলে আমরা 2 বসাবো। দেখো 2 এর আগে সাইনটা কি বসাবা, আগেরটা প্লাস ছিল, তাহলে পরেরটা মাইনাস হবে, এই যে মাইনাস। তাহলে -2, -2 দিয়ে কি করবা, এই 2 বরাবর কলাম, এই 2 বরাবর সারি বাদ। তাহলে এখানে কি থাকে, 4 7 6 9, এই বরাবর গুণ, এই বরাবর গুণ, এই বরাবর প্রথমে যোগ করে, এই বরাবর বিয়োগ। তার মানে 4 নং 36 মাইনাস 6 7 42। এবার দেখো আবার, এবার 3-এর পালা, 3-এর আগে কি দেবো, এটা মাইনাস দিয়েছি, তার মানে এটা প্লাস। আচ্ছা, এই প্লাস। এখন 3 বরাবর কি করব, এই সারি, এই কলাম এই সারি বাদ। তাহলে কি থাকবে, এই চারটা, মাঝখানে এই চারটা নিয়ে কাজ। তাহলে 4 32 মাইনাস 5 7 35। এখন তোমরা এটা সমাধান করলে উত্তর পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। সামনে আমি যখন ম্যাথ করাবো তোমাদের, তখন এটা আরো ক্লিয়ার হবে, তোমরা বুঝতে পারবে। এবার তোমাদের এমসিকিউর জন্য কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। চলো বিষয়গুলো দেখে আসা যাক। দেখো, প্রথমে আসি তোমাদের ডাইভারজেন্স। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখাবো, জেনে রাখো, এই যে গ্রেডিয়েন্ট আছে, আচ্ছা এই যে গ্রেডিয়েন্ট লেখা হবে একটা নেবলার সাথে যে কোনো একটা ফাংশন, ধরো এটা একটা ফাংশনের সাধারণ গুণ, এর ফলাফল হবে ভেক্টর, একে বলে গ্রেডিয়েন্ট। এখন এর আর একটা নাম আছে, এটাকে নতিমাত্রাও বলা হয়, নতিমাত্রা। ওকে, এবার আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে আমি তোমাদের বলছি যে ডট গুণন, ডাইভারজেন্স মানে ডট গুণন, এর ফলাফল আসে স্কেলার। আচ্ছা, এর ফলাফল আসলে স্কেলার, কিন্তু এই ডাইভারজেন্স থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। ডাইভারজেন্সের মানের উপর ভিত্তি করে এক একটা জিনিসকে এক একটা জিনিস বলা হয়। যেমন তোমার এই ডাইভারজেন্সের মান যখন 0, ডাইভারজেন্সের মান সমান সমান 0, তখন তাকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল, এই সলিনয়েডাল বলা হয়, বা বলা হয় চোঙ্গাকৃতি। সলিনয়েডাল বা চোঙ্গাকৃতি। এর চিত্রটাও তোমাদের মনে রাখতে হয়, এমসিকিউ অনেক সময় চিত্রটা এসে পড়ে, মনে রাখবা চিত্রটা হচ্ছে এমন।
তাহলে ডাইভারজেন্সের মান শূন্য হলে তাকে বলা হয় সলিনয়েডাল বা চোঙাকৃতি, তার চিত্র দ্বারা এরকম। এবার দেখো ডাইভারজেন্সের মান নেগেটিভ হলে, অর্থাৎ নেগেটিভ মানে কি, জিরোর থেকে কম, নেগেটিভ হলে মানে জিরোর থেকে যদি কম হয় তাহলে কি হয়, এই ডাইভারজেন্সের মান জিরোর থেকে কম হলে আয়তন হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। আয়তন যদি হ্রাস পায় তাহলে কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। ঘনত্ব বৃদ্ধি পায় এবং এই ক্ষেত্রটাকে বলা হয় অভিসারী ক্ষেত্র। যেমন দেখো আমি তোমাদের বুঝাই, আচ্ছা এর চিত্রটাকে দেখো, এর চিত্রটা হয় এমন যে ভিতরের দিকে হ্রাস পাচ্ছে, বোঝায় আয়তনটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তো বিষয়টা এমন হয় যে আগে আয়তন ছিল এমন, এখন আয়তন হয়ে গেছে এমন, ছোট হয়ে গেছে, তার জন্য এই ভিতরের দিকে আয়তন হ্রাস পাচ্ছে এটা বোঝাতে এই চিত্রটা ব্যবহার করা হয়। কিন্তু দেখো যখন আয়তন এমন ছিল তার থেকে আয়তন যখন এমন হবে তখন এর ভিতর যদি পানিও থাকে তাহলে পানিটা কি হবে, ঘনত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে, তখন সব কাছাকাছি এসে পড়বে। এই কাছাকাছি এসে পড়বে, এটাই বলা হয় অভিসারী ক্ষেত্র। আরেকটা জিনিস, যখন পজিটিভ হবে, যখন পজিটিভ হবে তখন কি হবে, আয়তন বৃদ্ধি প্রাপ্ত হবে, আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় তখন কি হবে, আগে আয়তন হ্রাস পাওয়ার জন্য এমন চিত্র ছিল, এবার আয়তন বৃদ্ধি পাচ্ছে এর জন্য এর চিত্র হবে এমন, যে আয়তন বাড়ছে, এটাকে ইন্ডিকেট করবে। আয়তন বাড়লে কি হয়, ঘনত্ব হ্রাস পায়, হ্রাস পায়। আর এই আয়তন বৃদ্ধি পাওয়ার এটাকে বলা হয় অপসারী ক্ষেত্র। অপসারী ক্ষেত্র আসলে বুঝতে পারছো, এটুকু তোমাদের মুখস্থ করা লাগবে যে ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাহলে তাকে বলে সলিনয়েডাল বা চোঙাকৃতি, যার চিত্র হয় এইটা। ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয় অর্থাৎ শূন্যের থেকে ছোট হয় তাহলে আয়তন হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, অভিসারী ক্ষেত্র হয় এবং চিত্র এইটা। ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় অর্থাৎ শূন্যের থেকে বেশি হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে, অপসারী ক্ষেত্র হবে এবং চিত্র হচ্ছে এটা। এর থেকে তোমাদের অনেক এমসিকিউ আসে। এবার আসো কার্লের ক্ষেত্রে। কার্লের ক্ষেত্রে আমি তোমাদের বলছি যে ক্রস গুণন, যে ন্যাবলার সাথে যে কোনো একটা ভেক্টর ফাংশনের ক্রস গুণন হয়। দেখো এই ক্রস গুণফল যে হয় এর মান যদি শূন্য হয় অথবা যদি নট ইজ ইকুয়াল টু শূন্য অর্থাৎ শূন্য না হয়। দেখো যদি শূন্য হয়, কোনো একটা কিছু শূন্য, শূন্য মানে কি, তার কোনো মান নেই। যেমন একটা মোটরের ক্ষেত্রে যদি কারেন্ট শূন্য থাকে তাহলে মোটরটা চলবে না। একটা বৈদ্যুতিক ফ্যানের ক্ষেত্রে যদি কারেন্ট বা ভোল্টেজের মান যদি শূন্য থাকে তাহলে ফ্যানটা ঘুরবে না। তেমন মনে রাখবা যে ইকুয়াল শূন্য, কার্লের মান শূন্য, অর্থাৎ একটা মেশিন চলবে না। চলবে না মানে কি, অঘূর্ণনশীল, তাহলে কার্লের মান শূন্য মানে অঘূর্ণনশীল। দেখো অঘূর্ণনশীল মানে মেশিনটা চলতেছে না, অর্থাৎ মেশিনটা যদি চলতে না পারে মেশিনটা সংরক্ষিত আছে। অর্থাৎ দেখো অঘূর্ণনশীল মানে সংরক্ষণশীল। যেমন কার্লের মান যদি 0 হয় তাহলে মনে করবা একটা মেশিন যেটা ঘুরবে না। যেমন যদি বৈদ্যুতিকের মান 0 হয়, বিদ্যুতের মান 0 হয় তাহলে ধরো একটা বৈদ্যুতিক পাখা ঘুরবে না। অথবা বিদ্যুতের মান 0, বিদ্যুৎ প্রবাহের মান 0, তাহলে একটা মোটর চলবে না। সেরকম কার্লের মান যদি 0 হয় সেটা হচ্ছে অঘূর্ণনশীল, অর্থাৎ সেটা চলছে না। যদি অঘূর্ণনশীল হয় তাহলে সেটা সংরক্ষিত থাকে, তাহলে সংরক্ষণশীল। সংরক্ষণশীল।
আবার কার্লের মান নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কার্লের যে কোনো একটা মান আসছে, যে কোনো মান আসছে বলতে এটাকে তুলনা করতে পারো যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, কম হোক বা বেশি হোক বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ মোটর চলবে, ফ্যান ঘুরবে। তাহলে কার্ল নট ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে ঘূর্ণনশীল। যখন এটা ঘূর্ণনশীল তখন কি আর সংরক্ষিত থাকবে? তখন হয়ে যাবে অসংরক্ষণশীল। অর্থাৎ যখন অঘূর্ণনশীল তখন সংরক্ষণশীল, যখন ঘূর্ণনশীল তখন অসংরক্ষণশীল, তখন আর সংরক্ষিত নেই। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা সবাই গুলিয়ে ফেলাও, যে কোনো একটা চিন্তা ভাবনার মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো। আমি এইভাবে মনে রাখতাম যে যখন চলছে অর্থাৎ ঘূর্ণনশীল তখন অসংরক্ষণশীল, আর যখন চলছে না অর্থাৎ অঘূর্ণনশীল তখন সংরক্ষণশীল। দেখো এবার তোমাদের পরীক্ষায় সৃজনশীলে আসা কিছু প্রশ্ন সলভ করে দেয় তোমাদের, যেগুলো তুমি অহরহ গাইড খুললেই দেখতে পাবে। দেখো এইখানে a ইজ ইকুয়াল টু একটা তোমার ফাংশন দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3y আই ক্যাপ, 3y মাইনাস জেড জে ক্যাপ, বি জেড মাইনাস 2x কে ক্যাপ। আবার b ইজ ইকুয়াল টু এরকম একটা ফাংশন দেওয়া আছে। দেখো এক নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে b এর মান কত হলে a ভেক্টরটি সলিনয়েডাল হবে, অর্থাৎ এই যে a ভেক্টরের মধ্যে b আছে, এই যে bz, এই b এর মান কত হলে a ভেক্টরটি সলিনয়েডাল হবে। দেখো তোমাদের আমি আগে শিখিয়ে আসছি যে সলিনয়েডাল মানে হচ্ছে ডাইভারজেন্সের মান শূন্য, ডাইভারজেন্সের মান শূন্য হলে সলিনয়েডাল বা চৌম্বকাকৃতি বলে। অর্থাৎ তোমাকে এখানে বলছে যে b এর মান কত হলে এই ভেক্টরটির ডাইভারজেন্স মানে এই ভেক্টরটির ডাইভারজেন্সের মান শূন্য হবে। আলটিমেটলি তোমার এইটাই জানতে চাইছে। তাহলে দেখো আসো আমরা কিভাবে সলভ করব যে বি এর মান কত হলে বি ভেক্টরটি সলিনয়েডাল হবে। অর্থাৎ এর লাগবে প্রশ্ন মতে অথবা যে কোনো কিছুভাবে তুমি শুরু করতে পারো যে ন্যাবলা ডাইভারজেন্সের ড আছে মানে ডট গুণন ডট এ ভেক্টর, এই এ ভেক্টর সমান সমান 0। এখন দেখো আমি তোমাদের বলছি যে ল্যামডার মান সবসময় মুখস্থ, এটা হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ক্যাপ। ওকে, এটার সাথে ডট গুণন হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের মান কত? এক্স মাইনাস 3y আই ক্যাপ প্লাস 3y মাইনাস জেড জে ক্যাপ প্লাস bz মাইনাস 2x কে ক্যাপ। এই এর মান হচ্ছে 0। এখান থেকে তোমার বির মান নির্ণয় করতে হবে। আচ্ছা এবার তোমাদের একটা বেসিক জিনিস দেখাই। এখানে দেখো সবসময় মনে রাখবা ডট গুণনের সময় i ডট i সমান সমান 1, তারপর j ডট j সমান 1, আবার k ডট k সমান 1, বাকি ছাড়া যার সাথে যা হবে সব শূন্য। যেমন যদি চিন্তা করো i ডট j এটার মান হবে 0, i ডট k এটার মান হবে 0, তারপর j ডট k সমান সমান 0, তারপর k ডট i সমান সমান 0, যার সাথে যার ডট গুণন সব শূন্য, শুধু যদি মিলে যায় i ডট i 1, j ডট j 1, k ডট k 1। আচ্ছা এখন তুমি চিন্তা করো যখন আমরা গুণ করব তখন কি করব, এইটা এই মানটার সাথে এই মানটা গুণ, আবার এই মানটার সাথে এই মানটা, এই মানটার সাথে এই মানটা গুণ হবে, আবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা। কিন্তু তুমি চিন্তা করো যখন আমরা এইটার সাথে এইটা গুণ করব i ডট i 1 হবে, যাক ভালো কথা, এর একটা মান থাকবে। কিন্তু এর সাথে যখন আমরা এই করব i ডট j মানে i ডট i মেলে নাই, তার মানে এর মান হয়ে যাবে 0, 0-র সাথে যা গুণ করবো তত 0-ই হয়ে যাবে। তার জন্য আমরা এর কোনো মান লেখার প্রয়োজন পড়ে না। আবার i ডট কে যখন করব তখন i ডট কে সমান 0, তখন এইটার মান 0-ই এসে পড়বে। তার জন্য আমরা কি করব সবসময়, এটা হচ্ছে শর্টকাট মনে রাখতে পারো যে এইখানে i আছে, এইখানেও i আছে, শুধু এইটুকুই নেব, বাকিগুলো আমরা নেব না। i ডট i মিলে 1 হয়ে গেছে, এখন শুধু এইটার সাথে এইটা গুণ হবে, অর্থাৎ d ডেল x মাইনাস 3y প্লাস, এরপরে প্লাস আছে, বাকি সবগুলোর সাথে গুণ করে দেখবা তুমি একা একা সব 0 হয়ে যাবে। দেখো এখানে জে আছে, এইখানে জে আছে, শুধু এই মানটাই আমরা নেব, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে জে মিললে হয়ে গেছে 1, তাহলে থাকে কি ডেল ডিভাইড বাই ডেল ওয়াই 3y মাইনাস জেড। এরপর আবার প্লাস আছে, আমরা প্লাস দিলাম,
কে এর সাথে কে মিললে 1 হয়ে যাবে। বাকি সব যার সাথে গুণ করবা, কে এর সাথে যদি আই গুণ করো 0 হয়ে যাবে, কে এর সাথে জেড গুণ করো 0 হয়ে যাবে। তাহলে কে এর সাথে কে মিললে 1, এর জন্য আমরা কি নেব, এই দুইটা, ডেল ডিভাইডেড বাই ডেল জেড bz মাইনাস 2x ইকুয়াল 0। আচ্ছা, তোমাদের ওইখানে যে dx বাই dy অনেক কিছু শিখাইছিলাম, একটা জিনিস এখন শিখে রাখো। যেমন ধরো d ডিভাইড বাই dx y স্কোয়ার জেড স্কোয়ার। এইখানে দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে, কিন্তু x এর কোনো মানই নাই, অর্থাৎ এর মান 0। কিন্তু যদি একটা x এর মান থাকতো, যদি তোমার দেখো এরকম থাকতো d ডিভাইড বাই dx x y স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে দেখো আমরা যে নিয়মটা তোমাদের শিখাইছি, যে প্রথমে চিন্তা করব এই টোটাল ফাংশনটার আগে সহগ কত। সহগ আছে 1, এক্স এর উপর মান আছে কত 1, তাহলে এক অক্ষে 1 আসছে, ঠিক আছে। এরপর এক্স এর সহগ 1 কমে যাবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, এক্স এর পাওয়ার আছে 1, 1 কমে গেলে হবে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। তার জন্য এখানে 1 এর সাথে গুণ করলে তো 1ই হবে, তার জন্য আর 1 লেখার প্রয়োজন হয় না। তার জন্য আমরা লিখতে পারি এই y স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 1 এর সাথে এগুলো গুণ করলে তো এইটাই হয়, তাহলে এইটার অ্যান্সার আসবে y স্কোয়ার জেড স্কোয়ার। একটু ক্লিয়ার ভাবে তোমাদের নিচে দেখাই, যে চিন্তা করো যে d ডিভাইডেড বাই dy আছে, d ডিভাইড বাই dy, এটারে অন্তরীকরণ করতে বলছে এক্স স্কোয়ার 2x স্কোয়ার y জেড কিউবের মাধ্যমে সাথে। তাহলে দেখো এর যদি তুমি করো, দেখো প্রথমে y সাপেক্ষে করতে বলছে, এখানে y আছে, অর্থাৎ এর একটা মান আসবে, যদি y না থাকতো সমান সমান 0 হয়ে যেত। আচ্ছা, এখন y টু দি পাওয়ার আছে 1, এই 1 এর সহগের সাথে গুণ হবে, এই 2 অক্ষে 2, এই এক্স স্কোয়ার, ওয়াই পাওয়ার 1 কমে যাবে, 1 কমে গেলে আসবে ওয়াই টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 গুণ করলে আলটিমেটলি এইটাই আসবে, তার জন্য ওয়াই বাদ, এই জেড কিউব, এইটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমরা এই ফলাফলটা এখন বাই করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে প্রথমে আমরা এইটার অন্তরীকরণ করি, মাইনাসের আগে টু, এইটু, তাহলে এক্স যেহেতু এখানে এর আগে একটা 1 আছে সেহেতু 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে দেখো এক্স এর উপর একটা 1 আছে, এর সহগ 1, এক অক্ষে 1, এখন যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছে এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মান কত 1, তারপর এক অক্ষে 1, এরপর দেখো এরপর মাইনাস আছে, এই মাইনাস এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করবো, কিন্তু এখানে তো এক্স নাই, তার জন্য এই টোটাল মানটা হয়ে যাবে 0। এরপর আসো প্লাস, এবার দেখো ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এখানে একটা ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার আছে 1, এই 3, 3 অক্ষে 3, ওয়াই এর পাওয়ার 1 কমে যাবে, আছে 1, 0 হয়ে যাবে, ওয়াই অক্ষে 1, তার মানে 3 পাওয়ার 0 হয়ে যাবে। দেখো তার মানে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে আছে 3, তারপর মাইনাস, ওয়াই এর সাপেক্ষে জেডটা অন্তরীকরণ করলে যেহেতু ওয়াই নাই এটার মান হয়ে যাবে 0। আবার আসো প্লাস, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এখানে একটা জেড আছে, জেড এর পাওয়ার আছে 1, তার মানে বি অক্ষে বি, বি হচ্ছে জেড এর সহগ, বি অক্ষে বি, জেড এর পাওয়ার 1 কমে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, তার মানে জেড টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 এর সাথে বিয়োগ করলে বি হয়, মাইনাস জেড আছে 2x, এখানে কোনো জেড নাই, তার মানে এটার মান হচ্ছে 0, সমান সমান 0। বা দেখো 1 প্লাস 3 প্লাস বি সমান সমান 0, তাহলে এখানে আছে বা 4 প্লাস বি ইকুয়াল 0, সুতরাং বি ইজ ইকুয়াল টু -4। তাহলে তুমি অ্যান্সার লিখে দেবা যে বি এর মান যদি -4 হয় তাহলে ভেক্টরটি সলিডয়েডাল হবে। দেখো মূল খেলা তোমার জানতে হবে যে ডাইভারজেন্স বা সলিডয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্সের মান 0 হয়, যখন ডাইভারজেন্সের মান 0 হয় তখন ভেক্টরটি সলিডয়েডাল হয়। আশা করি দেখো তোমার 2 নম্বর প্রশ্ন বলছে বি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করো। দেখো আমি তোমাদের বলছিলাম ঘূর্ণনশীল কিংবা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল কিংবা অসংরক্ষণশীল এসব নির্দেশ করে কার। এখন বি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করো, তাহলে তোমার কি নির্ণয় করতে হবে, আলটিমেটলি কার্লের মান নির্ণয় করতে হবে। তাহলে ন্যাবলার সাথে এই ন্যাবলার সাথে যদি আমরা ক্রস গুণন করি বি ভেক্টরের, তাহলে আমরা বুঝতে পারবো এর মানটা যদি যদি এই ন্যাবলার সাথে ক্রস করাই বি ভেক্টর, এর মান যদি 0 আসে তাহলে সেটা হবে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, আর নট ইজ ইকুয়াল টু 0 আসলে এটা হবে ঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। তাহলে অঘূর্ণনশীল, এখন এটা যাচাই করবো কিভাবে, এটার মান নির্ণয় করবো, তাহলে ক্রস গুণফল, তাহলে সবসময় কি বলছি ন্যাবলার মান মুখস্থ, ডেল ডিভাইড বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ক্যাপ, এর সাথে ক্রস গুণন বি ভেক্টর, বি ভেক্টরের মান কত দেওয়া আছে 6xy প্লাস জেড কিউব
আই ক্যাপ মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই কে ক্যাপ। এই ক্রস গুণফল এইটা লেখার পর তোমরা সমান সমান দিয়ে নির্ণায়ক নির্ণয় করবা। ক্রস গুণফল সবসময় নির্ণয় করতে হয় নির্ণায়কের মাধ্যমে। দেখো একটা টান দিলাম নির্ণায়ক বরাবর বসাবে কিভাবে? এই দেখো প্রথমে আই ক্যাপ, তারপর হচ্ছে জে ক্যাপ, তারপর হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, এখন এইখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসাই দিতে হবে। আই ক্যাপ বরাবর আছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, জে ক্যাপ বরাবর আছে ডেল ডিভাইড বাই ডেল ওয়াই, কে ক্যাপ বরাবর আছে ডেল ডিভাইড বাই ডেল জেড। এবার আসে এখানে আই ক্যাপ বরাবর আছে 6xy প্লাস জেড কিউব, ওয়াই বরাবর আছে মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড এবং কে বরাবর আছে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা কি করব, প্রথমেই আই বরাবর নেব। যখন আমরা আই বরাবর নেব এইটা আর এইটা বাদ, আমরা এই দুইটা নিয়ে কাজ করব। এই বরাবর গুণ করব আর এই বরাবর গুণ করব। দেখো আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ডেল ডিভাইড বাই ডেল ওয়াই এটা ইন্টু এইটা, তাহলে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এইটা ইন্টু এটা। দেখো এখানে আগে একটা মাইনাস আছে, সূত্রের একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড এইটা 3x স্কোয়ার মাইনাস জেড। এরপরে এটা প্লাস, এরপরে এটা নেব মাইনাস, এই যে মাইনাস জে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এই যখন যে নেব এই বরাবর আর এই বরাবর, এই কলাম আর এই সারি বাদ, তাহলে আমরা এই কলাম এই সারি বাদ দিলে এইটা 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 এই কয়টা পাবো। তাহলে দেখো প্রথমে এই ডেল ডিভাইড বাই ডেল এক্স গুণ এইটার সাথে গুণ এই পাশেরটা, তাহলে এইটা 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, তারপর মাইনাস এইটার সাথে গুণ এইটা মাইনাস এই ডেল ডেল জেড গুণ হচ্ছে এটা 6x ওয়াই প্লাস জেড কিউব। এরপর কে বরাবর নেব, এরপর আবার প্লাস প্লাস কে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এবার এই বরাবর বাদ এই বরাবর, এই কলাম এই সারি বাদ, তাহলে আমরা এই মাঝখানে এই চারটে নিয়ে কাজ করব। প্রথমে এই বরাবর গুণ, এরপর এই বরাবর বিয়োগ, তাহলে ডেল ডিভাইড বাই ডেল এক্স মাইনাস 3x স্কোয়ার মাইনাস জেড। এরপর এই বরাবর একটা সূত্রের মাইনাস আসবে, এই মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব সমান সমান। দেখো এই বাইরে আই ক্যাপ রয়ে গেল। এবার আমরা ভিতরে ডিফারেন্সিয়েট করব। দেখো এখানে ওয়াই আছে, এইখানে কোনো ওয়াই নেই, তার মানে এখানে মানটা হবে 0। এইখানে ওয়াই আছে, এইখানে ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের পাওয়ার আছে 1, সামনে আছে এর সহগ 1, তার মানে এক অক্ষে 1, আগে একটা মাইনাস আছে মাইনাস 1 এবং ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এর ওয়াই পাওয়ার যেহেতু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ওয়াই পাওয়ার 1 কমে যাবে 0, তার মানে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 0, 0 সাথে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, একের সাথে 1 গুণ করলে একই হবে। তাহলে এই ওয়াই আছে, এইখানে কোনো ওয়াই নাই, তার জন্য এটার মান 0, এইখানে ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে ওয়াই যদি ডিফারেন্সিয়েট করি ওয়াইয়ের পাওয়ার 1 কমে যাবে, ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, যার সামনে সহগও আছে 1, চিন্তা করো এককে 1, তাহলে মাইনাস 1। এবার প্লাস জেড, জেডের সাপেক্ষে যদি এই পাশেরটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে জেড নাই, তার মানে এটা হয়ে যাবে 0। জেডের সাপেক্ষে এই জেডকে অন্তরীকরণ করলে সেম প্রসিডিউর হয়ে যাবে -1, তাহলে -1 এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। ঠিক আছে, এবার দেখো মাইনাস এই জে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স এর সাপেক্ষে যখন আমরা এই এক্সকে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে এই এক্সকে, তখন এখানে এক্স এর পাওয়ার আছে 1, এই 1 সামনে সহগের সাথে গুণ হয় 3,
এক্স এর পাওয়ার 1 কমে যাবে মানে এক্স টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 3 এর সাথে গুণ হয় 3ই, আর এই জেড স্কোয়ার মাইনাস এক্স এর সাপেক্ষে ওয়াই করবে, এখানে কোনো এক্স নাই তার জন্য এটার মান 0, এটার মান বাদ। এবার দিলাম এই মাইনাস, এবার জেড এর সাপেক্ষে এটা করবো, এখানে কোনো জেড নাই মানে এর মান 0। আর জেড কিউবকে করবো, জেড এর এটার সামনে সহগ মনে মনে ধরি 1 আছে, যেহেতু কিছু নেই সেহেতু 1 আছে, তার মানে পাওয়ার দ্বারা সহগকে গুণ, 3 অক্ষে 3, আর জেড এর পাওয়ার 1 কমে যাবে, এই জেড স্কোয়ার। আচ্ছা এরপরে আসি প্লাস কে। এবার দেখো এক্স এর সাপেক্ষে এতকে অন্তরীকরণ করব, আগে একটা মাইনাস আছে, এই যে মাইনাস দিয়ে দিলাম। এক্স এর সাপেক্ষে যখন এইটাকে অন্তরীকরণ করব তখন দেখো এক্স এর পাওয়ার আছে 2, এর আগে সামনে সহগ আছে 3, তার মানে 3 দুগুণী 6, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে এক্স মাইনাস এই যে জেড, এক্স এর এক্স আছে তার মানে এখানে এক্স নাই, তার মানে এটা হয়ে যাবে 0। আর এই মাইনাস দিলাম, যখন আমরা ওয়াই করব, ওয়াই এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে এখানে একটা ওয়াই আছে, ওয়াই পাওয়ার আছে 1, 1 সামনে সহগের সাথে গুণ হয়ে গেছে 6, এক্স এর এক্স নামছে, আর ওয়াই পাওয়ার 1 আছে, 1 কমে যায় 0 হয়ে যাবে, মানে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে গুণ করলে এটাই হবে প্লাস, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, জেড মানে এখানে ওয়াই নেই, তার মানে এটা মানে হয়ে যাবে 0। এখন আসলে সমাধান করা যাক, -1 প্লাস -1, তার মানে এখানে হবে আই ক্যাপ -1 -1 মাইনাস জে ক্যাপ 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার, এটার মান আসবে 0 ইন্টু 0 প্লাস কে ক্যাপ এই যে -6x, তারপর এখানে -6x, তার মানে এটার মান আসবে 0। তাহলে দেখো -2i ক্যাপ -6x -6x অর্থাৎ -12x, তাহলে এই ভিতরে মাইনাস, এই প্লাস মাইনাস, আচ্ছা দেখাই, প্লাস কে ক্যাপ -12x সমান সমান -2i ক্যাপ মাইনাস এই প্লাসে মাইনাসে -12x কে ক্যাপ। আচ্ছা দেখো এখন এখানে যে মানটা আসছে এই মানটা নট ইজ ইকুয়াল টু 0, দেখো এখানে যেহেতু তোমার মানটা নট ইজ ইকুয়াল টু 0 আসছে, তখন তুমি এখানে সোজাসুজি লিখে দেবা বি ভিক্টর টি, যেহেতু ক্রস বি নট ইজ ইকুয়াল টু 0, সেহেতু একটি ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। শেষ, এখানেই তোমার উত্তর কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা ভেক্টর ক্যালকুলাস টপিকটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।